বিসমিল্লাহির রহমানির রহিম। আশুলিয়া হাজেরা খাতুন দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে আজকে এই পুরস্কার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মনিরুল ইসলাম গজনবী উপস্থিত আছেন। আপনাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ শরীফুল্লাহ উপস্থিত আছেন। এই ইউনিয়ন পরিষদের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আপনারা জানেন যে বাংলাদেশে এটা অন্তর্বর্তীকালীন সরকার, ইউনিয়ন পরিষদ সব চেয়ারম্যানদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উনি দায়িত্ব পালন করছেন। আজদাজ আবিন প্রশাসক আসলে ইউনিয়ন পরিষদ উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। উপস্থিত আছেন আমাদের কাছে ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, শামসুদ্দিন চৌধুরী, বেলায়েত কাকা আছে, ডাক্তার মেহেদি আমার পিছিয়ে যে দাঁড়িয়ে আছে ইকবাল, আছে আমাদের আমিনুল সহ আরও অনেক নেতৃবৃন্দ, সবার নাম আমি বলতে পারছি না। উপস্থিত শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের দেশে কতগুলো সমস্যা যেটা আমরা যখন আগে সংসদ সদস্য ছিলাম তখন বুঝি নাই, কিন্তু দীর্ঘদিন পরে জনগণের সাথে মিশে জেলখানায় থেকে পালিয়ে থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের আসলে ভুলগুলা কী হয়েছে। এবং 5ই আগস্ট ছাত্রদের এই জীবন, আত্মাহুতি, রক্ত, কষ্ট দেখে মনে হয়েছে যে দেশটা যেভাবে চলছিল আসলে এইভাবে দেশটা চলা উচিত ছিল না। কোথাও কোনো সম্মান নাই। সম্মান আছে যে দল ক্ষমতা, তাদের নেতাকর্মীর পদ পদবি, আর আমরা গায়ের জোরে সেই সম্মান নিয়ে চলার চেষ্টা করছি। তারপর যখন দল ক্ষমতা থাকে না, তারপর আমি পালিয়ে থাকি। এটা কোনো সভ্য দেশের নিয়ম হতে পারে না। আমরা একটা অনুষ্ঠানে আমরা আসছি, বক্তৃতা দিবে 20 জন, এই ছাত্ররা, এই কোমলবতী ছাত্রছাত্রীরা আধা ঘন্টা 20 মিনিট বক্তৃতা শোনার মতো মানসিক ধৈর্য থাকে। আমি একজন ডাক্তার, আমি জেনে বলতেছি 2 ঘন্টা বক্তব্য শোনার মতো অবস্থা নাই। কারটা গুরুত্বপূর্ণ, তাহলে নিয়মটা উল্টা করতে হবে। প্রধান অতিথি আগে দিবে, উনি তারপর ঘুমাইতে যাবে, বাকি 20 জন বক্তব্য দিবে। কারণ ওনার তো প্রধান অতিথি বক্তব্য শুনতে আছে, এতজনের বক্তব্য শুনতে তো আসে নাই। আপনি আগের জন শুনে আমার মাথা টাথা ঝালাপালা করে ফেললেন, প্রধান অতিথির মূল্যবান কথা শোনা এখন সময় নাই কিংবা আমার ধৈর্য নাই, লাভটা কার হইল? তো এই নিয়ম হয় চেঞ্জ করতে হবে, নাহলে 2-3 জন বক্তব্য রাখবে যারা প্রাসঙ্গিক, যারা দেওয়া উচিত, যাদের কথা শোনা দরকার, যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত, যারা নেতৃস্থানীয়, যারা ভালো বলতে পারে। খালি বক্তৃতা দিয়ে আমার অবস্থান, আমি বিশাল নেতা, এই প্যাটার্ন এখন বাংলাদেশে চলা উচিত না। প্রতিষ্ঠানের ক্ষতি হয়, এলাকার ক্ষতি হয়। আমাদের আসলে শিক্ষার কোনো বিকল্প নেই। তোমরা বড় হতে হলে, এডুকেটেড না হলে, পৃথিবীতে যারাই ভালো কিছু করেছে, বিখ্যাত হয়েছে, আমরা যাদের নাম জানি, আমার জানার পথে 98-99% এডুকেটেড, ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করেছে, অনার্স মাস্টার্স। কিছু লোক এক্সট্রা অর্ডিনারি ছিল, লেখাপড়া তো আটকা করে না, কিন্তু পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে, এরকম অনেকে আছে। অতএব লেখাপড়ার কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, বেঁচে থাকতে হলে, সম্মান নিয়ে চলতে হলে পড়াশোনা করতে হবে। তারপরে তুমি চাকরি করবো না, ব্যবসা করবে, তো তোমার ব্যাপার, নাকি কিছুই করবো না, সেটাও তোমার ব্যাপার। কিন্তু পড়াশোনা করতে হবে নিজে মানুষ হওয়ার জন্য। আর সন্তানদের যদি মানুষ করতে চাও, নিজের লেখাপড়া শিখতে হবে। আগেকার আমার বাবা মারা দাদারা অনেকে লেখাপড়া পারতো না বা কষ্ট করে আমাদের মানুষ করছে, কিন্তু এখন তুমি লেখাপড়া না করলে সন্তানরা ফাঁকি দিচ্ছে কিনা সেটা বুঝতেও লেখাপড়া শেখা দরকার। এবং মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কি? আমি অনেক কিছু দেখেছি এই জীবনে। আমার বয়স 60+। ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস করে তার নীতি নৈতিকতা নাই, তার বিবেক নাই। মানুষের বিবেকটা তখন থাকে যখন সে একটা ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, যখন সে লেখাপড়া শিখে, ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে, কোথাও চাকরি করে, কিংবা তার একটা ভালো বন্ধুবান্ধব থাকে, ভালো আত্মীয় স্বজন থাকে। এদের কাছ থেকে সে শিখে কোনটা ভালো, কোনটা খারাপ, কি বলতে হয়, কোথায় বলতে হয়, কেন বলতে হয়। তো যারা এগুলার চর্চা
পায়নি, দেখেনি, শিখেনি, তারা কিন্তু জানবে না। অতএব বিবেকটা আস্তে আস্তে জাতির নষ্ট হয়ে গেছে 15, 16, 17 বছরে। আমি অন্যায় করি, আমি তাকে জমি দখল করি, তাকে পিটাই, আমার বিবেক নাই। আমি নাকি মাস্টার ডিগ্রি পাস করছি, আমি নাকি বড় বড় ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শিখছি, কিন্তু কাজটা করতেছি খারাপ। তাহলে আমি লেখাপড়া জানে না, শিক্ষিত অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য কোথায়? আমি এই 15, 16 বছরে খুব একটা পার্থক্য দেখছি না। তাদেরকে আমার শিক্ষিত বলতেও আপত্তি আছে। আজকে প্রায় 600 স্টুডেন্টে প্রায় এই আসলে হাজার এখন দাখিল মাদ্রাসা, দাখিল হলো ম্যাট্রিক লেভেলের এসএসসি, আলিম হলো ইন্টারমিডিয়েট লেভেলের। তো সেই মাদ্রাসায় প্রায় 23 জন শিক্ষক শিক্ষিকার নেতৃত্বে 80 সাল থেকে এই মাদ্রাসাটা চলছে। কে করেছে ঠিক আছে, তাও আপনি নাম বলেছেন। আমরা যে একটি প্রতিষ্ঠান করে মনে করি এটা একটা প্রতিষ্ঠান, এবং হুজুররা সুন্দর করে বলে যে আপনি মারা গেলে আপনার আমলের উপরেই আপনার বেহেশত দুজন মহান আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আপনার সন্তান আপনাদের জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হয়। আর কবুল হয় এই যে সাদকে জারিয়া, যারা এই ধরনের প্রতিষ্ঠান করে যাবেন এবং সেই প্রতিষ্ঠান যতদিন মানব কল্যাণে, এলাকা শিক্ষা বিস্তারে কিংবা মানুষের উন্নয়নে, মানুষের ভালো থাকার জন্য জ্ঞান বিস্তার কিংবা এমন কোনো উদ্বোধনী কাজ করবে যেটা জনগণের কল্যাণ হচ্ছে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলো যারা থাকবেন তাদের কল্যাণের কারণে আপনি কিন্তু দোয়া অব্যাহতভাবে বর্ষিত হতে থাকবে। অতএব আমরা তাদেরকে সাধুবাদ জানাই, এবং এই ধরনের প্রতিষ্ঠান যারা করে গেছে মহান আল্লাহ তাআলা তাদের জন্য বেহেশত নসিব করুন। আমি দুটা গল্প বলবো, বক্তব্য দেবো না, কারণ বক্তব্যকে শুনতে চায় না, সত্য ঘটনা বললে সেটা অনেকের মনে দাগ কাটে। এই যে বললাম যে আমরা অনেক কিছু দেখেছি, শিখেছি, এবং সেইটাও যদি আমরা এখন থেকে না শেখাতে পারি তাহলে আমাদের মতো নেতা থাকা না থাকার কোনো প্রয়োজন নাই। আমি লেখাপড়া শিখছি, আমি ক্যাডেট কলেজে পড়ছি, মেডিকেল কলেজে পড়ছি, বিসিএস পাস করে 5 বছর হেলথে চাকরি করছি, কৃষকদের ইটনাতে ছিলাম, সবার হেলথ কমপ্লেক্সে ছিলাম মেডিকেল অফিসার হিসাবে। তারপর সরকারি বিধি মোতাবেক যে যদি তুমি কি সংসদ নির্বাচন করো, রিজাইন করে যে চাকরির জন্য মরিয়া লক্ষ লক্ষ 20 লাখ টাকা দিল সরকারি চাকরি, কেউ ফার্স্ট ক্লাস গেজেট অফিসার হতে পারে না, সেই চাকরি ছেড়ে বাবা এমপি ছিলেন 79 সালে, বাবা 70-73 সালে নির্বাচন করেছে আনোয়ার জনক সাহেবের সাথে আওয়ামী লীগের বিরুদ্ধে। বাবা 45 বছর চেয়ারম্যান ছিলেন, 80 পরবর্তী ইয়ার পরিণনে একটা রাত 43 থেকে 88 সাল পর্যন্ত। আমার ছোটো ভাই বিপ্লব 2 বার চেয়ারম্যান ছিল, একবার ভাইস চেয়ারম্যান ছিল। হুমায়ুন চেয়ারম্যান আমার আপন বোনের হাজব্যান্ড, এই 1984 থেকে 2011 27 বছর চেয়ারম্যান ছিল। আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান। শেখ হাসিনা আইলা কী করলো? আমার 3 বার জেলে নিয়ে গেল। কী করলো? আমার নামে 50টা মামলা দিল, এখনও 53টা মামলা আছে। মাসকে মাস, বছর বছর পলাইছিলেন। আমার জীবন থেকে 15, 16, 17 বছর হারিয়ে গেছে। তারপরে 96 আমি আপনাদের ভোটে সংসদ সদস্য হয়েছি, 2001 সালে আপনাদের ভোটে সংসদ সদস্য হয়েছি। এখনও আল্লাহ উসিলায় আল্লাহ হায়াত দিয়েছেন দেখে এখনও বেঁচে আছি, কতদিন বেঁচে তবু জানি না। অতএব বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম, যারা ভালো তারা পালিয়ে থাকবে, তারা কাজ করতে পারবে না এবং তাদের কাজ করতে দেওয়া হবে না। যারা পুরস্কার পেয়েছো তাদেরকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আগামী দিনের জন্য তোমার পুরস্কার অক্ষুণ্ণ থাকে এবং জয় পরাজয় আছে। আজকে তোমার যারা পুরস্কার পাও না, আগামী দিনে তোমরা পুরস্কার পেয়ে দেখিয়ে দিবে তোমরাও যোগ্য, এবং পুরস্কার কোনো ব্যাপার না। আমি 2টি গল্প বলবো। একটি গল্প হলো নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার নেতা এবং পরবর্তীতে রাষ্ট্রপতি ছিলেন। এই গল্পটা বলবো, আমরা যে নেতৃত্ব দেই ওনারা কীরকম নেতৃত্ব দিয়েছে সেটা বোঝানোর জন্য, হয়তো 2-3 মিনিট লাগবে। আমরা যেটা নেতৃত্ব দেই এটা একটা খবরদারি, আমি যাহা বলবো তাহা হবে, ওকে ধরো না, ওকে মামলা দাও, ওর জমি দখল করো, মানে আমার বিশাল ক্ষমতা। পৃথিবীর কোনো দেশে এমপিদের এত ক্ষমতা থাকে না। এমপিরা সংসদে আইন পাস করে, এলাকার উন্নয়ন মেয়ররা করে, চেয়ারম্যানরা করে, মেম্বাররা করে। এই বাংলাদেশে এমপিদের বিশাল ক্ষমতা, এমপির দলে সবাই তটস্থ, এটা পৃথিবীর কোনো দেশে নাই। আমি আমেরিকা দেখছি, হেঁটে যাচ্ছে, কেউ বুঝবে না সে একজন এমপি,
পার্লামেন্ট মেম্বার, এবং এত লোকজন চুপ করে আসা হিসাব দেওয়া যায়, তাতে অনেক সময় নিচের থেকে বক্তৃতা দেয়, স্টেজে তার চেয়ারও নাই। আমি দেখছি অনেক দেশে প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছে, তার সিকিউরিটি নাই। নেপালে একবার দেখছি, সে দেশে প্রধানমন্ত্রী সে বক্তৃতা দিচ্ছে, 2 জন লোক নিয়ে আসলো, বক্তৃতা দিয়ে চলে গেলেন। আমি কোনো সিকিউরিটির লোক দেখলাম না হলরুমে। সব নিরাপত্তা, সব ক্ষমতা শুধু বাংলাদেশে, পৃথিবীর অন্য দেশে এত নেতাদের এত ক্ষমতা আমি দেখিনি। নেলসন ম্যান্ডেলা একটা আন্দোলন ছোটোবেলা থেকে, সে ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস করা। আন্দোলনটা হলো কি, ওই দেশে 70% ওপর লোক কালো, উনি একজন কালো ছিলেন, কিন্তু দেশ শাসন করে সাদারা। নেলসন ম্যান্ডেলা সেটা নিয়ে আপত্তি নাই, সে খালি বলল কালোরা ভোট দিতে পারবে। এই যে আন্দোলন শুরু, ওই দেশে কালোরা ভোট দিতে পারবে না। একটা দেশের 70% উপরে লোক মানে ভোটার হইল ব্ল্যাক, নিগ্রো, কিন্তু সেই লোকরা ভোট দিতে পারবে না, কারণ তারা ভোট দিলে তার হোয়াইটটা মাতবুরি করতে পারে না। সে আন্দোলন করতে করতে সে পরের দিকে আন্দোলন এমন তীব্র হলো, যখন তার বয়স আনুমানিক, সে 1918 সালে জন্মগ্রহণ করছে, 60 সালের দিকে তুমুল আন্দোলন শুরু হইল। সে 18 মাস পালায় থাকলো, তারপর তাকে গ্রেপ্তার করলো। তাকে গ্রেপ্তার করে 2 বছরের মাথায় তাকে একটা রায় দিল, যাবজ্জীবন কারাদণ্ড, একটা মিথ্যা রায়। রাবেনদ্বীপ একটা সমুদ্রের মাঝখানে একটা জায়গায় তাকে সেখানে নির্বাসনে পাঠালো। পৃথিবীর মধ্যে হাইয়েস্ট জেল কেটেছে এই ভদ্রলোক, 27.5 বছর একটানা। এবং এর মধ্যে কয়েক বছর ছিল, 5-10 বছর সে একটা রুমে ছিল, ওই রুমে বাথরুম ছিল, সে সূর্যের আলো দেখে নাই। তারপর সারা পৃথিবী সোচ্চার হলো এবং তার সাথে নেগোশিয়েট করে 90 সালে তাকে মুক্তি দিল। তারপর এইসব ভোটার লিস্টে তাদের অন্তর্ভুক্ত হলো। 93 সালে তাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হলো। তোমরা খালি বলার জন্য বলছি, এই নোবেল পুরস্কারে বর্তমানে সমপরিমাণ টাকা আলফ্রেড নোবেল, যেটা 1895 সালে উইল করে দিয়ে গিয়েছিলেন, যেটা 1901 সাল থেকে শুরু হয়েছে, 6টি বিষয় নোবেল, এক একটি বিষয়ে নোবেল পুরস্কারের টাকার পরিমাণ অ্যারাউন্ড 14-15 কোটি টাকা। এককালীন তাকে সেই টাকাটা দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়, গোল্ড মেডেল দেওয়া হয়। 93 সালে নোবেল পুরস্কার পায় এবং 94 সালে সে দক্ষিণ আফ্রিকার, যেহেতু নিগ্রোরা ভোটার হয়েছে, সে ভোটে সরাসরি জনগণের ভোটে প্রথমবারের মতো একজন ব্ল্যাক 5 বছরের জন্য প্রেসিডেন্ট হয়। আবার জনগণ তাকে প্রেসিডেন্ট বানাতে চায়, সে বলে আমি প্রেসিডেন্ট আর হব না, আমার জীবনে যে ইচ্ছা ছিল হয়ে গেছে, আমি আর ইলেকশন করবো না। তারপরে উনি 2013 সালে 95 বয়সে মারা যান। আমার গল্পটা এখন থেকে শুরু। যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তার একটা হ্যাবিট ছিল, কয়েকজন সিভিল ড্রেসেস নিরাপত্তা প্রহরী সহ, যাদের কোমরে পিস্তল আছে, 4-5 জনকে নিয়ে বিভিন্ন গ্রামে যেতেন, দোকানে, মার্কেটে, রেস্টুরেন্টে ঘুরে বেড়াতেন, যে মানুষের সমস্যা কী সেটা দেখার জন্য। আমাদের প্রিয় নবীরাও কিন্তু এরকম করেছেন, আমাদের খলিফারা কিন্তু এসব করেছেন, রাতে রাতে ঘুরে দেখতেন কার কী অবস্থা, কার কী সমস্যা। এরকম একটা গলির ভিতরে একটা রেস্টুরেন্টে উনি দুপুরে খেতে গেলেন। ম্যানেজারের সাথে জিজ্ঞেস করলেন, তোমাদের রেস্টুরেন্টের মালিককে? মালিক তখন নাই। তোমরা কতদিন ধরে চালু করো, তোমাদের ব্যবসা কেমন, কী কী খাবার পাওয়া যায়? এইসব খেতে খেতে একটা টেবিলে বসে উনি 5-6 জনকে নিয়ে খেতে বসতেন। দূরে দেখতে পেলেন একজন ভদ্রলোক চা খাচ্ছেন। নেলসন ম্যান্ডেলা তখন রাষ্ট্রপতি, সম্ভবত এটা 96-97 সালের ঘটনা। 94 সালে রাষ্ট্রপতি হলেন। উনি তার সিকিউরিটি বললেন, ওই ভদ্রলোককে বলো আমি তাকে দেখেছি, উনি আমাকে চিনেন, এখানে আসতে পারেন। তো বলল, সিকিউরিটি তাকে নিয়ে আসলেন, বললেন আপনি কেমন আছেন? সেই ভদ্রলোক কিছু বলেন না। তার জন্য একই খাবার অর্ডার দেওয়া হলো। ওনাকে বললেন যে আপনি খান। সে খাচ্ছে না, সে হাত কাঁপতেছে। তার সিকিউরিটি লিড বলল, স্যার ওনার শরীর ভালো না, উনি তো মনে খাবে না, আমরা স্যার তাকে বাসায় দিয়ে আসি। নেলসন বললেন, একটু চিন্তা করলেন,
তারপর বলে, আচ্ছা ঠিক আছে, আপনার শরীর খারাপ থাকলে আপনি বাসায় যান, আমার লোক আপনাকে দিয়ে আসবে। উনি বলল, আমার লোক লাগবে না, আমার বাসার কাছে আমি যেতে পারবো। কিন্তু নেলসন বলল, তার লোককে বললো যে নিয়ে যাও। নেলসন ম্যান্ডেলা গাড়িতে করে সিকিউরিটির লোক তাকে বাসায় দিয়ে আসলেন, এবং সে হাঁটতে পারছে না, এত নার্ভাস। তার বাসা একটা ছোট্ট বাসা, অবহেলিত গরিব মানুষের যা হয়। সে ওখান থেকে তার ওয়াইফ, পরিবার, সন্তানরা দৌড়ে আসছে যে কী ব্যাপার, তাকে কারা নিয়ে আসছে। সে বলল যে না না, আপনার তাকে নিয়ে যান, আমাদের সাথে কিন্তু খাবারও কিন্তু প্যাকেট করে নিয়ে আসছে। তার ওয়াইফ তাকে রিসিভ করলেন, বাসায় নিয়ে সিকিউরিটির লোকরা আসলো। নেলসন ম্যান্ডেলা তখনও কিছু খাননি। তখন বলল, এই লোকটা, আমি যাবিন জেলে ছিলাম, উনি আমার জেলার ছিলেন। জেলার মানে সবচেয়ে পাওয়ারফুল লোক। আমাকে হাত পা বেঁধে প্রচণ্ড রোদ্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা বেঁধে রাখতেন, আর ইচ্ছা মতো উনি নিজে পেটাতেন। জেলারা সাধারণত পিটানো, তার লোক আছে। তার প্রতি এত বিদ্বেষী ছিল, সে নিজে পেটাতেন। কখনো পানি চেলে মুখে পেশাব করে দিতেন। উনি ভয় পাচ্ছে যে আমি তার উপর যে অত্যাচার করছি, এখন উনি রাষ্ট্রপতি। তোমরা জানো রাষ্ট্রপতি বিশাল ক্ষমতা, একটা মানুষের ক্ষতি করে আনে, সাধারণ মানুষের এটা কোনো ব্যাপার না, অনেক কিছু করতে পারে। উনি দেখিয়ে দিলেন। আজ একটা শেষ বলছিলাম যে নেলসন ম্যান্ডেলা তাকে এই আচরণটা এই কারণে করলো যে এখন আমি রাষ্ট্রপতি, ইচ্ছা করলে আমি তোমার অনেক ক্ষতি করতে পারি, কিন্তু আমি তোমাকে মাফ করে দিলাম। শেখ সাদি, একটা ফার্সিতে একটা কবিতা আছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরের কামড়ানো কি মানুষের সেবা পায়। সে একটা অমানুষ ছিল, তার শিক্ষাগত যোগ্যতা খুব বেশি হয়তো ছিল না, সে ভালো পরিবারে জন্মগ্রহণ করে নাই, সে ভালো মানুষের সাথে চলে নাই, সেই জন্য সরকারের কথা অনুযায়ী সে কাজ করেছে। কিন্তু দেখাই দিল যে না, এই দুনিয়ায় ভালো মানুষ আছে, আমার মতো ব্যক্তিত্ব আছে, যারা এইসব ব্যাপার এত কঠোর, তুমি অমানসিক আমাকে কষ্ট দিয়েছ, আমি সব কিছু মাফ করে দিলাম। নেতৃত্ব হলো এটা, দেখাতে হবে তোমার কাছে যেন মানুষ শিখতে পারে। গরু ছাগল নেতা হলে তাদের কাছে মানুষ শেখে না, সে যতদিন ক্ষমতা থাকে ততদিনই তার মাতবুরি থাকবে, তারপরে মানুষ সালামও দিবে না, তার থেকে 10 হাত দূরে থাকবে। হি ইজ নট এ লিডার। লিডার হলো যাকে আম জনতা, ছাত্র, শিক্ষক, কমিটি সবাই ভালোবাসে, হি ইজ এ লিডার। লিডার হওয়া অনেক গুণ লাগে, সেই সেশন আজকে না। এটা হলো নেতৃত্ব মানে কর্তৃত্ব না, নেতৃত্ব মানে টেক কেয়ারিং। আমি আসছি, অনুষ্ঠানটা কীভাবে তাড়াতাড়ি শেষ হবে এটা আমার দায়িত্ব, ওনাদের দায়িত্ব না। ওনারা আমাদের সহযোগিতা করবে। আগের নেতারা এসে চোখ করে বসে থাকে, খালি অর্ডার দেয়, এখানে বসে খাবে, তারপর পোলাও বিরিয়ানি এগুলো খেয়ে যাবে। আমি বলছি খবরদার, কোনো লাঞ্চের ব্যবস্থা এখানে হবে না। আপনারা আমাকে আপ্যায়ন করতে চান, সম্মানিত করতে চান, হ্যাঁ আমি একজন মানুষ, আমার শরীর সুস্থ আছে, ঠিক আছে, চা খাবো, বিস্কিট খাবো, কোনো ফল খাবো, কিন্তু ভাতে আয়োজন করবেন না। কারণ আমার ভাত খেতে হলে আমার সাথে নেতা কোনো 50 জন আছে। আপনার প্রতিষ্ঠানে কয় টাকা আছে, আমাকে খাওয়াবেন, অনেক ইতিহাস আমি জানি যে আমাকে খাওয়াবেন হয়তো 5-10 হাজার টাকা, বাউচার দিয়ে তুলবেন 26,000 টাকা, এগুলো হবে না। স্কুল কলেজে ক্ষতি করে আমার খাওয়ার প্রয়োজন নাই, এরকম অনেক ঘটনা আছে, আজকে বলবো না। আমি আসছে একটা ভালো কাজের নিয়তে, বিগত দিনে কী হয়েছে এগুলো 80% ঘটনা আমরা জানি, কিন্তু এখন জানতেছি, যখন যেখানে যেটা বলা দরকার সেটাই বলবো, ওয়েট করে। দ্বিতীয় আরেকটি ঘটনা, সেটা হলো টমাস আলভা এডিসন, একজন বিজ্ঞানী। আজকে গ্রামোফোন, তারপর এই যে বাতি, আজকে এই যে ভিডিও করতেছে, এই ভিডিও ক্যামেরা রেকর্ডিং এই ভদ্রলোক আবিষ্কার করছে। 10,093টি প্যাটার্ন, ওই সময় বিক্রি হয়েছে শত কোটি টাকা সে পাইছে এটা, এইসব ফর্মুলা বিক্রি করে। ছোটোবেলা সে ছিল মানসিক প্রতিবন্ধী। মানসিক প্রতিবন্ধী জানেন, যা মাথায় কিছু ঢুকে না, কানে কম শুনে, ওইটা শুনে, সেই সব ব্যাপার। এবং ভদ্রলোক 84 বছর বেঁচে ছিলেন, আমেরিকান ভদ্রলোক। অনেক ছোটোবেলা, কত ছোটোবেলা সেটা আমি গুগলে খুঁজে পাওয়া যায় না, যে ঘটনাটা করতে বলতেছি। আমার অনুমান
এটা হয়তো 4 থেকে 6 বছরের সময়ের ঘটনা। সে এত খারাপ ছাত্র ছিল, তাকে একসময় স্কুল থেকে একটা টিসি দিয়ে দেয়, এবং টিসিতে মানে কিছু লেখা ছিল এবং সিলগালা করে দেয় যে এটা তোমার আম্মুর কাছে দিবা। তে নেলসন ম্যান্ডেলা, বলবাম টমাস আলভা এডিসন সেই চিঠি নিয়ে আসছে। সে কিন্তু জানে না, অত ছোটো বাচ্চা জানবে নাকি যে তাকে কি দিছে। তাকে স্কুল থেকে বের করে দিছে, ওখানে আসছে, মাকে দিছে, মা চিঠিটা পড়তেছে, মা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সে চিঠিটা পড়ে শোনাচ্ছে, আপনার ছেলে খুবই মেধাবী, আপনার ছেলেকে এখানে পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন কোনো শিক্ষক এখানে নাই। প্রতিষ্ঠান প্রধান দিয়েছেন, হেডমাস্টার কিংবা প্রিন্সিপাল। আমি বিনীতভাবে আপনাকে অনুরোধ করছি, আপনার ছেলেকে একটা বড় ভালো প্রতিষ্ঠানে পড়াবেন, আপনার ছেলে জীবনে অনেক বড় হবে। তার মা কাঁদতেছে, চিন্তা করতেছে। তো টমাস আলভা এডিসন তো খুবই খুশি যে স্কুল থেকে এটা বলছে। সে জানে আমি অত ভালো ছাত্র না, পড়া পারি না, এটা পারি না, মাঝে মাঝে মাই খাই, আর আমাকে এই কথা বলছে। ঠিক আছে, মা চিঠিটা যত্ন করে তার একটা ট্রাঙ্কে রেখে দিছেন। তারপর মা এক সময় মারা গেছেন। ততদিনে টমাস আলভা এডিসন জগৎ বিখ্যাত, সারা পৃথিবী তাকে চেনে। সেই সময় সেই ট্রাঙ্কটা খুঁজে বাসা পরিবর্তনের সময় সমস্ত পুরানো কাপড় চোপড় ভাজে, সেই চিঠিটা একটা খামের ভিতর, স্কুলের খাম, সেটা পেতে চিঠিটা। সে আগ্রহ নিয়ে সেই চিঠিটা আবার নতুন করে খুলে সে চিঠিটা পড়ছে। এবার টমাস আলভা এডিসন পরিণত বয়সে 84 বছর পাচ্ছিল। এটা তার জীবনের শেষ প্রান্তের ঘটনা, হয়তো 70-75 এসব। এখন টমাস আলভা এডিসন সে কাঁদছে, এটা পড়তে গেলে আমিও মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই। সে চিঠি পড়ছে, কাঁদছে। আপনার ছেলে একজন মানসিক প্রতিবন্ধী ছেলে, এত খারাপ ছাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানে নেই। আমরা আপনার ছেলেকে আর এই প্রতিষ্ঠানে রাখতে পারছি না। আগামীকাল থেকে আপনার ছেলে যেন এই প্রতিষ্ঠানে আর না আসে, এই ব্যাপারে আপনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করিবেন। চিঠির মধ্যে এটা টমাস আলভা এডিসন রাতের ডায়েরিতে লিখবেন যে আমার মার মতো মা থাকলে আমার মতো মানুষও জগৎ সারা হতে পারে। মা তোমাকে স্যালুট। সে কাঁদছে। এই কথা বললাম, মা, শিক্ষক এরা সমপর্যায়। অতএব কোন পরিবেশটিতে কী করবে, এখানে অনেকে আছে, আমাদের বাপ্পা অনেকে কিন্তু লেখাপড়া জানতো না, কিন্তু সন্তানকে মানুষ করছে। অনেকে বিখ্যাত হয়েছে, অনেকে আমলা হয়েছে, শিক্ষক হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। কেন হয়েছে? কারণ সে চায় তার সন্তান মানুষ হোক। সে পড়তে পারে নাই, কিন্তু তার সন্তান মানুষ হোক, এটা সে চায়। এবং জীবন বাজি রেখে খেয়ে না খেয়ে যে কষ্টগুলো করেছে, আমরা অনেক কিছু দেখি। এই কথা বলতে গেলে বিকাল হয়ে যাবে। আমরা বাবা মাকে সম্মান করি না। আজকে অনেক বড় লোকের সন্তানরা সয় সম্পত্তি নিজে হস্তগত করে বাবা মাকে ওল্ড হোমে রাখে। হুজুরদের কাছে শুনেছি, মানে অভিভাবকদের পিতামার পায়ের নিচে সন্তানের বেহেস। আমরা মনে হয় এই বড় বড় পথ পায়া ভালো ভালো ব্যবসা করা বাপ মার দোয়া মনার প্রয়োজন দরকার নাই। আমার বাবা, এবার আমার জীবনের একটা ঘটনা বলি। আমার আব্বা একটা অভ্যাস ছিল, বাসায় বন্ধুবান্ধব আসলে তাদেরকে সামনে আমরা 3 ভাই 3 বোন, এদেরকে খালি পায়ে দুটো সালাম করাইতাম। আমি নিচে ক্যারেক্ট করে যে পড়ছি, তখন সম্ভবত এটা 78-79 ঘটনা। একদিন মাকে বললাম যে মা, সবাইকে যদি আমার সালাম করি তাহলে নানা নানু, দাদা দাদি, খালু,
খুব ঘনিষ্ঠ আত্মীয়জনের মুরব্বীকে সালাম করতে হয়, সবাইকে সালাম করতে যেতে জানি না। আব্বা এগুলো কী করে? তা আব্বা পরবর্তীতে, তারপরে আব্বা 2-4 দিন করে আমি বাথরুমের পলায় থেকে ওই দিকটা টপ খেয়ে যাই। আব্বা রাজবাড়ির লোক ছিল, এবং আমি লাস্ট মাই খেয়েছি যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, চান্স নেই। এবং সেকেন্ড হলো, আমাকে যখন মাঠে পিটায় তখন অল্প কিছু লোক উপস্থিত ছিল, 70-80 জন দেখছে আমার মারতেছে আমার বাবা, আমি ক্যারেট কলেজে পড়ি। তো এরকম জমিদার স্টাইল আব্বা চলছে। তো পরে আব্বা একদিন খেতে খেতে বলতেছে, জীবনে বড় হইতে হইলে শুধু বাবা মা দোয়া যথেষ্ট না, অনেক মানুষের অনেক দোয়া প্রয়োজন। সেটা তুমি কিভাবে তাকে ভালোবেসে নিবা, সালাম দিয়ে নিবা, না পায়ে ধরে সালাম করবে, এটা তোমার ব্যাপার। কিন্তু শুধু বাবা মা দোয়া দেওয়া জীবনে অনেক বড় হতে পারবো। সর্বশেষ, তোমরা ভালো থাকো, জীবনে অনেক বড় হও, আমাদের চেয়েও বড় নেতা মন্ত্রী হও, রাষ্ট্রনায়ক হোক, এটাই আমার প্রত্যাশা। আমি বিশ্বাস করি অনেকের মধ্যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। আমরা অনেক প্রতিষ্ঠানে প্রতিভা বিকাশের জায়গা নেই। তুমি যে ক্যাডেট কলেজ ছিল, 52 সপ্তাহে 74টা প্রতিযোগিতা হতো, এমন কোনো খেলা নেই যে আমি জানি না। আমি সব খেলায় ভালো। আমি ফুটবল, ভলিবল, বাস্কেটবল কলেজ টিমে খেলছি, আমি ময়মনসিংহ কলেজ টিমে খেলছি, আমি ফার্স্ট ডিভিশনে ময়মনসিংহে 4-5 বছর আমি ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলছি। এই এলাকার মানুষ আমাকে জানে। আমি এমপি ছিলাম, তখন আমি 90 মিনিট মাঠে দৌড়ে ফুটবল খেলছি। আমি স্ট্রাইকার খেলতাম, ডিফেন্স খেলতাম, সব জায়গায় খেলতাম। আমি যে কথাটা বলতে যাচ্ছি, কার ভিতর কী প্রতিভা আছে আমরা কেউ জানি না। ভালো মতো পড়াশোনা করো, বাপ মাকে অন করো যে তোমাদের বাপ মা তোমাকে দেখতে হবে, তোমাকে কষ্ট করাচ্ছে সে ভালো থাকার জন্য, সম্মান পাওয়ার জন্য। তুমি বড় হয়ে তাকে ভুলে গেলা, তো তার শিক্ষাটাই তো ব্যর্থ। তুমি মানুষকে পরিচয় দেওয়া, বাবার নাম তো আমাদের দেশে বলতে হয়, অন্য দেশে বলতে হয় না, আমেরিকা মার নাম বললেই হয়। তো তুমি বাবার নাম বলতেছো কিন্তু সম্মানটা নাই। আল্লাহর কাছে কি পুরস্কার হচ্ছে আল্লাহ জানেন, এটাও হিসাব আছে। কিন্তু এই দুনিয়ায় পরিবারকে অন করো, এবং পরিবার হলো লাস্ট ডেস্টিনেশন। তুমি যখন বিপদে পড়বা, লাঠি কুতা খাবা, পথ পাবা না, কষ্ট পাবা, কান্নাকাটি করবা, অসুস্থ হবা, তোমার পরিবারই তোমার পাশে থাকবে। অন্য লোকটা সাময়িকভাবে কিছুক্ষণের জন্য থাকবে, 2টা টাকা দিয়ে চলে যাবে, 2-4-5 হাজার টাকা দেয়, কিন্তু তোমাকে শেষ পর্যন্ত হাসপাতাল থেকে নিয়ে আসা, অপারেশনের পরে তারপর পাশে বা তোমার পরিবারই তোমার পাশে থাকবে। এটা মনে রাখো। তোমরা ভালো থাকো, জীবনে অনেক বড় হও। আগামীতে জানে এই যেটা যে তারা এটা ইন্টারমিডিয়েট করতে পারে না, আইলিন করতে পারে না, কারণ আরও জমি দরকার। আমি জানি না আমি সেটা পারবো কিনা। আমি চেষ্টা করব যাতে এই যে আমাদের শরীফুল্লাহ অধ্যক্ষ সাহেবের যে ইচ্ছা, ওনারটা যেন পূরণ হয়। উনি অনেকদিন এখানে কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে একটা সুন্দর সুশৃঙ্খল এই প্রতিষ্ঠান এখনও টিকে আছে। এই 15-16 বছর এই প্রতিষ্ঠানে এমন কোনো ক্ষতি হয় নাই। ইনশাল্লাহ আগামী তো টিকে থাকবে। ভালোভাবে এটি যেন চলতে পারে, আমরা আমাদের দায়িত্ব পেলে ইনশাল্লাহ তোমাদের পাশে আমিও থাকবো। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ।